14 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি লন্ডনের 27 তলা ভবনের আগুন। বেশ কয়েকজন নিহত, বহু মানুষ নিখোঁজ, আহত অর্ধশত। আগামী সপ্তাহে ব্রেক্সিট আলোচনা শুরুর প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, মন্তব্য ম্যাক্রোর। উত্তর কোরিয়ার ব্যবসায়িক মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। 1.5 বছর ধরে আটক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিল পিয়ংইয়ং। এবং প্রয়োজনে কাতারকে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিতে প্রস্তুত সৌদি আরব, জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সংকট সমাধানে ইতিবাচক অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌরুসি। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার 15 ঘন্টা পেরিয়ে গেলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত ও 50 জন গুরুতর আহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে বহু মানুষ। আহতদের স্থানীয় 5টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবনের ভেতর বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় সময় ভোররাতে পশ্চিম লন্ডনে 27 তলার এই গ্রিনফিল্ড টাওয়ার এভাবেই দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। তাদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভোরের দিকে আবারও ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। এ ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ভেতরে অনেকে আটকা পড়েন। ওই ভবনে আমার বন্ধুর একটি ফ্ল্যাট আছে, সেখানেই ছিলাম আমরা। সবাই ঘুমেছিলাম। কিছু একটা পোড়ার গন্ধ পেয়ে সজাগ হয়ে যাই। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দরজা খুলে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। কোনো উপায় না পেয়ে অনেক কষ্ট করে জানালা থেকে বেয়ে নিচে নেমে আসি। গভীর রাতে হঠাৎ ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। এর মধ্যেই চিৎকার চেঁচামেচির শব্দে বুঝতে পারলাম আগুন লেগেছে। দ্রুত ভবন থেকে বেরিয়ে পড়ি। টাওয়ারটিতে 120টি ফ্ল্যাট রয়েছে। যারা নিচের দিকের ফ্ল্যাটে ছিল তাদের অনেকে রান্নাঘরের জানালা দিয়ে দড়ি বেয়ে নেমে আসে। নিচের তলায় অনেক গাড়ি চালক ছিলেন, তারা এই কাজে সহায়তা করে। আগুন ছড়িয়ে পড়ার পর কোনো সতর্কতা সংকেত দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভবনের বাসিন্দারা। আমি অত্যন্ত সৌভাগ্যবান, তাই বেঁচে ফিরেছি। অনেকেই দ্রুত বের হতে পারেনি, কারণ তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ফায়ার অ্যালার্ম দেওয়া হয়নি। আগুন লাগার খবরে দিশেহারা হয়ে গিয়েছিলাম। প্রথমে একাই দৌড়ে বের হওয়া শুরু করি। পরক্ষণে আমার বান্ধবীকে কাঁধের ওপর নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে বাইরে চলে আসি। 200 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে চলছে আটকে পড়াদের উদ্ধার কাজ। ভবনের 4র্থ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও রেফ্রিজারেটরের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে বলে এক সূত্রের বরাতে জানায় রুশ গণমাধ্যম আরটি। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ভবনের কিছু অংশ ধসে পড়তে শুরু করেছে। এমনকি পুরো টাওয়ারটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, লন্ডনের 27 তলার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ রয়েছেন তাদের সম্পর্কে জানতে অপেক্ষা করছেন তাদের স্বজনরা। আটকে পড়াদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে এখনো অভিযান চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখা না গেলেও পুরোপুরি ভেতরে কোথাও কোথাও আগুন চলছে। আরেকটি বিষয় জানিয়ে রেখে দর্শক যে গত রাতে যখন আগুন লাগে তখন কিন্তু আসলে ফায়ার অ্যালার্ম দেওয়া হয়নি বা ফায়ার অ্যালার্ম বাজেনি। সেই কারণে হতাহতের সংখ্যা কিছুটা
বাড়তে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এখন পর্যন্ত কি পরিমাণ সেখানে যেমনটি আগে বলেছি যে কি পরিমাণ মানুষ ভেতরে আছেন, কতজন বের হয়ে আসতে পেরেছেন সে সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। যদি একটু জানিয়ে দেই যে ভোর রাতে আসলে পশ্চিম লন্ডনের 27 তলার এই টাওয়ারটির নাম গ্রিনফেল টাওয়ার, সেই টাওয়ারে আগুন লেগে যায় এবং তারপর থেকে কয়েকজন বের হয়ে আসলেও এখনো ভেতরে আটকা পড়ে আছেন অনেকে। এরপরে দমকল কর্মী সেখানে পৌঁছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন লাগার পরে 15 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু 15 ঘন্টা পেরিয়ে গেল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখন পর্যন্ত 50 জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এখনো যেহেতু 27 তলা একটি বিল্ডিং এবং অনেকগুলো ফ্ল্যাট এখানে রয়েছে সেই কারণে এবং বেশ অনেকের নিখোঁজ রয়েছে এখনো এবং তাদের কি অবস্থা হয়েছে, তাদের কি অবস্থায় আছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে যদি একটু বলি দর্শক, যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিন্তু এখনো কিছু তেমন সেভাবে কিছু জানা যায়নি, যেহেতু এখনো আগুন জ্বলছে এবং আসলে কিভাবে সূত্রপাত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে কোনো একটি বিল্ডিং এর কোনো একটি ফ্ল্যাটের রেফ্রিজারেটরের ত্রুটি থেকে আসলে আগুন লেগে থাকতে পারে এবং দীর্ঘ সময় যেহেতু 15 ঘন্টা, এখন পর্যন্ত 15 ঘন্টা পেরিয়ে গেছে এবং দীর্ঘ সময় যেহেতু আগুন জ্বলেছে এবং পুরো বিল্ডিংটিতে আগুন ছড়িয়ে পড়েছে, সেহেতু বিল্ডিংটি ধসে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এখন পর্যন্ত কয়জন নিহত হয়েছেন এবং কতজন আসলে সেই সঠিক সংখ্যাটি কিন্তু এখনো জানা যায়নি পুরো বিল্ডিংটিতে। এবং যেহেতু ভোর রাতের একটি কাছাকাছি একটি সময়, সেহেতু আসলে বেশিরভাগ মানুষই সেখানে ছিলেন এবং সেখানে বিল্ডিংটিতে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এবং সেখান থেকে আসলে কতজন বেরিয়ে আসতে পেরেছেন, যেহেতু ফায়ার অ্যালার্ম বাজেনি, সেহেতু কতজন আসলে সচেতন হতে পেরেছেন বা সতর্ক হতে পেরেছেন সে বিষয়ে কিন্তু জানা যায়নি এবং ভেতরে কতজন আটকা পড়েছেন সেটা জানা যায়নি। এবং প্রাথমিকভাবে যেমনটি জানা গেছে যে এখন পর্যন্ত 50 জনের মতো গুরুতর আহত হয়েছেন এবং যারা বাইরে অপেক্ষা করছেন, যারা ভেতরে ছিলেন তাদের স্বজনরা, তারা বলছেন যে আসলে তাদের বহু মানুষ ভেতরে আটকা পড়ে আছে এবং যারা আহত হয়েছেন তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটির কিন্তু পুরোটি পানি দেওয়া হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যেমনটি আমরা দুপুর 2টার সময় যেমনটি দেখছিলাম যে আমাদের সংবাদের সময় যে আগুন পুরোপুরি জ্বলছে, সে তেমনটি দেখা না গেলেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি এবং পুরো বিল্ডিংটি আসলে কালো বর্ণ ধারণ করেছে যেমনটি ছবিতে দেখতে পাচ্ছেন। এবং 27 তলা একটি বিল্ডিং এর আসলে অনেকগুলো 27 তলা একটি বিল্ডিং এবং যারা বাইরে যাদের স্বজনরা অপেক্ষা করছেন, বন্ধু বান্ধব অপেক্ষা করছেন, তারা কিন্তু বলেছেন যে ভেতর অনেকগুলো ফ্ল্যাট ছিল এবং প্রতি ফ্ল্যাটেই আসলে মানুষ ছিলেন এবং তাদের কি অবস্থা হয়েছে, তারা আসলে কতজন কিভাবে বের হয়ে এসেছেন বা বের হয়ে আসতে পেরেছেন সে বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি। এবং যেমনটি বাইরে অপেক্ষা যারা করছিলেন তারা যেমনটি জানিয়েছেন যে এই টাওয়ারটিতে আসলে 120টি ফ্ল্যাট ছিল, 120টি ফ্ল্যাটে কিন্তু সবাই বসবাস করতেন এবং যখন আগুন লাগে তখন অনেকেই সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেছেন, বের হয়ে এসেছেন অনেকে, কিন্তু তারপরেও ভেতরে যেহেতু ফায়ার অ্যালার্ম ছিল না, ফায়ার অ্যালার্ম বাজেনি, সেহেতু ভেতরে কতজন আটকা পড়েছেন, কেউ বের হয়ে আসতে পেরেছেন কিনা সে বিষয়ে কিন্তু এখনো জানা যায়নি। দর্শক, পশ্চিম লন্ডনে যে 27 তলার টাওয়ারটিতে আগুন লেগেছে আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম সেখানকার কিছু অংশ। চলে যাচ্ছি পরের খবরে। আগামী সপ্তাহে ব্রেক্সিট আলোচনা শুরু করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তবে ম্যাক্রো বলেছেন ব্রেক্সিট আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে ব্রিটেনের। এদিকে রক্ষণশীল দল জোট সরকার গঠনে ডিইউপির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশের এই ক্রান্তি লগ্নে লেবার দল নেতৃত্ব গ্রহণে প্রস্তুত বলে জানিয়েছেন দলের নেতা জেরেমি করবিন। প্যারিসের স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান দর্শকরা। ম্যাচটিতে হাজির হয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
সংখ্যালঘু সরকার গঠন নিয়ে ডিইউপির সঙ্গে দর কষাকষির মধ্যেই মঙ্গলবার থেরেসা মে প্যারিসে সফরে আসেন। এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ব্রিটেন ও প্যারিসে সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করেন তিনি। ম্যাক্রো তাকে জানান ব্রিটেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের দরজা এখনো খোলা আছে। ব্রেক্সিট আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ সুযোগ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সার্বভৌম সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। জনগণের সিদ্ধান্তের প্রতি সবসময় সম্মান জানাই। তারা চাইলে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে, তবে আমার মনে হয় না তা আর হবে। তাই আমি চাই ব্রেক্সিট আলোচনা যত শিগগিরই সম্ভব শুরু হোক। তবে আগামী 19 জুন পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই ব্রেক্সিট আলোচনা শুরু করা হবে বলে ম্যাক্রোকে নিশ্চিত করেন থেরেসা মে। প্যারিসে যাওয়ার আগে ব্রিটেনের পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া এবং সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। জাতীয় ঐক্য উদ্বুদ্ধ হয়ে চলুন সবাই এক হই। একটি নিরাপদ, মজবুত ও সুন্দর দেশ গড়তে যুক্তরাজ্যের প্রতিটি অংশের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। সরকার গঠন নিয়ে সংকটের কারণে কনজারভেটিভ পার্টির মধ্যেই দেখা দিয়েছে মতবিরোধ। এ অবস্থায় বিরোধী দল লেবার পার্টি নেতা জেরেমি করবিন জানান তার কাছে দেশের স্বার্থ সবার আগে। নির্বাচনে একটি অপ্রত্যাশিত ফলাফলের জন্য গণতন্ত্রকে হুমকির মুখে পড়তে দেয়া যাবে না। আমরা রানীর বক্তব্যের দিকে তাকিয়ে আছি। জোট সরকার গঠন নিয়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে মাননীয় স্পিকার আপনাকে এবং দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, দেশের এই ক্রান্তিলগ্নে মজবুত এবং স্থিতিশীল নেতৃত্বের জন্য লেবার পার্টি তৈরি আছে। এর আগে জোট সরকার গঠনে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট পার্টি ডিইউপির সঙ্গে আলোচনায় বসেন থেরেসা মে, তবে কোনো সমঝোতা এখনো হয়নি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে এবার দেশটির সাথে যারা ব্যবসায়িক সম্পর্ক রক্ষা করে সেই সব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে চীনের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। এদিকে 1.5 বছর ধরে আটক এক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে পিয়ংইয়ং। একে বিরল ঘটনা উল্লেখ করে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ধারণা, পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই উত্তর কোরিয়াকে এই দুই কর্মসূচি থেকে বিরত রাখতে বিভিন্ন সময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়ার সঙ্গে যেসব দেশ বা ব্যক্তি ব্যবসায়িক সম্পর্ক রক্ষা করে চলেছে তাদের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলবার সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, চীন যুক্তরাষ্ট্রের বন্ধু এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী। চীনের সঙ্গে উত্তর কোরিয়ারও সম্পর্ক ভালো, তাই নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যেন চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি না করে, সেজন্য বিষয়টি নিয়ে আগামী সপ্তাহেই চীনের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন কর্মকর্তারা। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে আমরা অবহিত করেছি, যে কোনো কারণে হোক তারা তাতে কর্ণপাত করেনি। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে অনেকগুলো ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এখন পদক্ষেপগুলো বাস্তবায়নের সময়। নতুন নিষেধাজ্ঞার বিষয়েও আমরা আলোচনা করছি। এর মধ্যেই উত্তর কোরিয়ায় আটক মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়াকে মুক্তি দিয়েছে দেশটি। 22 বছর বয়সী এ মার্কিন নাগরিককে 2016 সালের শুরুতে একটি রাজনৈতিক ব্যানার চুরির অভিযোগে আটক করা হয়। ওই বছরের 16 মার্চ সংক্ষিপ্ত শুনানি শেষে তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। প্রায় 1 বছরেরও বেশি সময় আটক রাখার পর মঙ্গলবার অটোকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠায় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ধরনের ঘটনা একেবারেই বিরল। আজকে আমরা অনেক খুশি যে আমাদের একজন নাগরিককে বন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে মধ্যস্থতা করার জন্য সুইডেন সরকারকে ধন্যবাদ। উত্তর কোরিয়ায় আটক আরও 3 মার্কিন নাগরিককে মুক্ত করতে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। গত 2 বছরের বিভিন্ন সময়ে ওই 3 জনকে আটক করা হয়। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে ইন। ইতোমধ্যে এ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যকার বৈঠকের কর্মসূচি ঠিক করতে বুধবার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী থমাস শ্যানন এবং দক্ষিণ কোরিয়ার প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী লিম সাংনামের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জানান 29 এবং 30 জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় অন্যান্য বিষয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সিএনজুতে স্থাপিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড নিয়েও দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এদিকে সিউল জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থাডের ছবি তুলে ফিরে যাবার সময় উত্তর কোরিয়ার একটি ড্রোন সীমান্তে বিধ্বস্ত হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিম মসুলে আইএস বিরোধী অভিযানে সাফল্যের দাবি ইরাকি বাহিনীর। সরিয়ে নেওয়া হলো আটকে পড়া কয়েকশো বাসিন্দাকে। ভিগো কেবল কেসিং ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। আঞ্চলিক পণ্য পরিবহন ও বিমান চলাচলে কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি, বরং কূটনৈতিকভাবে বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। কাতারের প্রয়োজনে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা পাঠাতে সৌদি আরব প্রস্তুত বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। চলমান সংকট সমাধানের চেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এদিকে কাতার জঙ্গিবাদের সমর্থনদাতা নয়, বরং তুরস্কের সঙ্গে মিলে জঙ্গি বিরোধী লড়াই করেছে বলে মন্তব্য করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ আকাশসীমা ব্যবহারে কাতারের উপর নিষেধাজ্ঞা দেয়ায় কুয়েত ও ওমানে যাত্রা বিরতি করছে কাতার এয়ারওয়েজ ও দেশটির মালিকানাধীন বিমান। ওই অঞ্চলের 18টি বিমানবন্দর কাতারের জন্য নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না বলে জানান যাত্রীরা। আমি প্রতি মাসে 2-3 বার কাতার থেকে ইউরোপ ভ্রমণ করি। নিষেধাজ্ঞা থাকলেও তেমন কোনো পরিবর্তন দেখছি না। এর মধ্যেই মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান পণ্য পরিবহনের জন্য কাতারের সমুদ্র ও বিমানবন্দর খোলা রয়েছে। এক্ষেত্রে আঞ্চলিক কোনো অবরোধ আরোপ করা হয়নি। দেশটি চাইলে খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠাতে সৌদি আরব প্রস্তুত বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। কাতারের সমুদ্র ও বিমানবন্দর পণ্য পরিবহন ও চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের উপর আঞ্চলিক অবরোধ আরোপ করা হয়নি। কাতার এয়ারওয়েজ এবং দেশটির মালিকানাধীন যে কোনো বিমান সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আমাদের জলসীমায় প্রবেশ না করে তারা যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে। কাতার ও সৌদি আরবে থাকা স্বজনদের মধ্যে যোগাযোগের জন্য চলাচলের অনুমতি রয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে। এদিকে কাতারকে আরব দেশগুলোর একঘরে করার চেষ্টা অমানবিক বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর আচরণকে মারাত্মক ভুল হিসেবে উল্লেখ করেন তিনি। দেশটির নাগরিকদের প্রতি খাদ্য সরবরাহ, বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞা অমানবিক ও ইসলামিক মূল্যবোধের বিরোধী। কাতার কখনোই সন্ত্রাসবাদকে মদদ দেয়নি, বরং এই অঞ্চলের বিস্ফোরা হয়ে ওঠা আইএসের বিরুদ্ধে তুরস্কের সঙ্গে মিলে শক্ত অবস্থান নিয়েছে তারা। গত 5 জুন কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক টানাপোড়েনের শুরুর দিকে তুরস্ক নিরপেক্ষ অবস্থান নিলেও পরে দেশটির প্রতি সমর্থন জানায় আঙ্কারা। এরই মধ্যে কাতারে খাদ্যপণ্য পাঠাতে শুরু করেছে তুরস্ক। দেশটিতে তুর্কি সেনা পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার তেল আবিবে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে কাতারের সঙ্গে সৌদি আরব ও কয়েকটি মিত্র দেশের সম্পর্ক ছিন্নের বিষয়টিকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে মিত্রতার পরিচয় দিল বলেও মন্তব্য করেন তিনি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কাতারের উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে কাতারে মার্কিন বিমান ঘাঁটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল উতেইবা। কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও কিছু ক্ষেত্রে দোহার সঙ্গে দূরত্ব বজায় রাখা হবে বলে জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও অর্থায়নের অভিযোগ করার পর এবার দোহায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। ডানা শেল স্মিথ পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও ট্রাম্প প্রশাসনের চাপে তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে জানায় গণমাধ্যম।
সিরীয় সেনা এবং সরকারপন্থী যোদ্ধারা ইরাকি সীমান্তের খুব কাছাকাছি চলে গেছে। বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে তারা অর্ধমরু এলাকা আল বাদিয়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামরিক কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়, মিত্রদের সহায়তায় সিরীয় সেনাবাহিনী ইরাকি সীমান্তের 600 মিটারের কাছাকাছি পৌঁছে গেছে। বাদিয়াকে পুরোপুরি আইএস মুক্ত করে এই বাহিনী ইরাকি সীমান্তে পৌঁছানোর পরিকল্পনা করছেন। এটি হবে এই বাহিনীর বড় ধরনের অভিযানের প্রথম অংশ। কমান্ডার আরও জানান, এই বাহিনীর সেনারা পূর্বাঞ্চলীয় নগরীকে অবরোধ মুক্ত করতে দেইর আল জেরের দিকে অগ্রসর হচ্ছে। বিগত 3 বছর ধরে আইএস ওই নগর অবরোধ করে রেখেছে। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে উল্লেখ করে ওয়াশিংটনের সঙ্গে মস্কো ইতিবাচক সম্পর্ক চায় না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে ভাষণে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সংকট জিইয়ে রাখারও অভিযোগ করেন। সিরিয়ার সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে ম্যাটিস বলেন, মার্কিন বাহিনী আত্মরক্ষার জন্য বিভিন্ন সময়ে সিরীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে বাধ্য হয়। রাশিয়ার বর্তমান আচরণের পরিবর্তন ছাড়া সিরিয়া ইস্যুতে মস্কো ওয়াশিংটন একযোগে কাজ করা সম্ভব নয় বলেও জানায় ম্যাটিস। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ এনে ইরাক সীমান্তের কাছে বিদ্রোহীদের দমনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আসাদ সরকার। যুক্তরাষ্ট্রের সমর্থনে মসুলের ওল্ড সিটিতে জঙ্গি বিরোধী লড়াইয়ে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখার দাবি করেছে ইরাকি বাহিনী। মঙ্গলবার পশ্চিম মসুলের জানজিলি এলাকা আইএস এর কাছ থেকে পুনর্দখলের ঘোষণা দেয় তারা। এলাকাটিতে বেশ কয়েকদিন ধরে ইরাকি যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল সংঘর্ষ চলে আসছে। চলমান এই সংঘাতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার বিষয়টি বিবেচনায় রেখে সার্বিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সরকারি বাহিনী। এরই মধ্যে তারা কয়েকশো শরণার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে। ইরাকের মসুলের একটি শরণার্থী ক্যাম্পে দেয়া ইফতার খেয়ে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 8 শতাধিক মানুষ। ইফতার খাওয়ার পরই বমি ও পেটের পীড়ায় আক্রান্ত হয় তারা। ইরাকি জোট ও আইএস এর মধ্যকার লড়াইয়ে মসুল থেকে পালিয়ে এসে হাসানসাম ক্যাম্পে আশ্রয় নেয় এসব মানুষ। এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, আক্রান্তদের মধ্যে 200 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জাতিসংঘ জানিয়েছে। আক্রান্ত এক নারী জানান, ওই খাবার খাওয়ার পরপরই তার পেটে ব্যথা শুরু হয়, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। এরপর আশপাশের বাসিন্দাদেরও একই সমস্যায় ভুগতে দেখেন ওই নারী। তাদের ইফতারে মটরশুঁটি, মুরগি এবং দই ছিল। এগুলো পাশের হোটেল থেকে কাতারি একটি দাতব্য সংস্থা নিয়ে আসে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই ঘটনায় হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ঈদের প্রায় 2 সপ্তাহ আগে সৌদি থেকে দেশে ফেরার বিমান টিকিট মিলছে না। সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের, দায় অস্বীকার বিমান কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ব্রেক্সফিল্ডে দুর্বৃত্তের গুলিতে মোস্তাফিজুর রহমান নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে তার লাশ নিজ ভবনের ড্রাইভওয়েতে পাওয়া যায়। তার শরীরে 6টি বুলেটের চিহ্ন পাওয়া গেছে, তবে খুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার বাড়ি জামালপুর জেলায়। নিহত মোস্তাফিজুর রহমানকে নিরীহ ও সৎ ব্যক্তি উল্লেখ করে তার পারিবারিক বন্ধু মোশাররফ হোসেন মিশু জানান, এই ঘটনায় প্রবাসী বাঙালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তাফিজুরের লাশ ব্রেক্সফিল্ডে দাফন করা হবে বলেও জানান তিনি। সবাই ভয় পাচ্ছে। ওনার লাশকে আমরা এখানেই আমরা দাফন করার বন্দোবস্ত করছি। সেটা আপনার ফ্রাইডে 5 জুমায় ওনাকে দাফন করা হবে। মালয়েশিয়ার কেদাহ প্রদেশে একটি বাসা থেকে আজাদ নামে বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের সুঙ্গাই পেতানির কাম্পুং লেবাইমানের একটি ভাড়া বাসা থেকে আজাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানায়, নিহত আজাদের বাবার নাম মাফিয়ান উদ্দিন। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের 2 বাংলাদেশি রুমমেট মোহাম্মদ জুলফিকার ও নূরকে খুঁজছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, আবারও জানাচ্ছি, লন্ডনের গ্রিনফিল্ড টাওয়ারে আগুনের খবর। এই অগ্নিকাণ্ডে সবশেষ 6 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় পুলিশ। 24 তলার
টাওয়ারটির আগুন নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। লন্ডন মেয়র সাদিক খান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পশ্চিম লন্ডনে ঘটনাস্থলে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির, তিনি জানাচ্ছেন বিস্তারিত। আপনাকে ঠিক যেমনটা জানাচ্ছিলাম যে এই বিল্ডিংটি মূলত 27 তলা একটি আবাসিক এলাকা। এটা গ্রেনফেল টাওয়ার হিসেবে পরিচিত ওয়েস্ট লন্ডনে। এখানে প্রায় 12:54 যে ল্যাঙ্কাস্টার ওয়েস্ট স্টেটের যে লাটিমা রোডে এই ভবনটিতে আগুন লাগে এবং প্রথমে যে দমকল বাহিনী এখানে আসে। এখন প্রথম প্রায় এখানে 40টি ফায়ার ইঞ্জিনের যে গাড়ি আসে, প্রায় 200 জন দমকল কর্মী কিন্তু আগুন নিবারণের চেষ্টা শুরু করে। আমি প্রায় ঘন্টা 3 ধরে এখানে আছি। এখনই কিন্তু আগুনের কুণ্ডলি কিন্তু আপনার বারবার কিন্তু আপনার ঘুরপাক খাচ্ছে কিন্তু এবং সর্বশেষ যেটা মনে হচ্ছিল যে প্রথমের দিকে যে কালো ধোঁয়া বের হলো, এখন কিন্তু আকাশের দিকে প্রায় সাদা ধোঁয়া যাচ্ছে। আমরা হয়তো আপনাদের দেখাতে পারছি যে আকাশের মেঘের সাথে কিন্তু আপনার ধোঁয়া কিন্তু এক হয়ে গেছে এখানে। আর পুরো এলাকাটা কিন্তু আপনার পুলিশ ব্লক হয়ে রেখেছে পুরো এই এলাকাটি, এবং পার্শ্ববর্তী এলাকার যারা লোকজন যারা আছে তাদের কিন্তু এইভাবে কিন্তু এখানে অপেক্ষা করছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং পাশাপাশি কিন্তু অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে আছেন, তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ হতে পারে, কারণ ভবনটি ধসে যাওয়ার একটা সম্ভাবনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যে মৃতের সংখ্যা কতটুকু তা নিশ্চিত করা না হলেও প্রায় 6 জনের মতো মারা গেছে, এটা নিশ্চিত করা হয়েছে। তবে সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে। তবে কোন কারণে যে এই ভবনে আগুন লেগেছে সেটা নিশ্চিত নয়। তবে ভবনের পরিস্থিতি অনেক দূর থেকে যদি ভবনটা দেখা গেলে ভবনের উপরের অংশ পুরো কালো হয়ে গেছে, বাট নিচের দিকে কিন্তু এখন সাদা রয়েছে। আমি এখন আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমি কথা বলছি যে এই ভবনের পাশে একজন প্রতিবেশী, বাংলাদেশি প্রতিবেশী মিস্টার জহিরের সাথে আমি কথা বলছি। মিস্টার জহির সাহেব, কি দেখেছেন এবং ঘটনা কি ছিল পুরোটা একটু বলবেন? আসলে ঘটনাটা তো মিডনাইট যে শুরু, অনেক স্লিপিং টাইম, তো আমরা হয়তো যারা মুসলিম পিপল হয়তো কেউ ঘুমে শুরুতে, কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হতো, কেউ এইভাবে। কিন্তু এখানে তো জানেন যে লন্ডনে কিছু পুলিশের গাড়ির আওয়াজ কিংবা হেলিকপ্টার এইভাবে রাউন্ড দিলে অনেক আতঙ্ক থাকে, কিন্তু অনেকে ভাবে না যে ঘটনাটা আগুনের ভাবে বর্বিত। অনেকে ভাবতে হয়তো ডিফারেন্ট থিং, এটা হয়তো বুঝতে পারছেন কি সেটা আমি বলতে পারছি না। তো যেমন আমি নিজে ভাবছি যে ডিফারেন্ট থিং, হ্যাঁ, কিন্তু ডিফারেন্ট থিং নিয়ে আমি আর ওটা নিয়ে ভাবে কিনা আমিও নিজে তো ওটা শেয়ার করি। যখন সেহরি খাওয়ার জন্য যখন আমি 2টার পরে যখন আমি ভাবলাম যে কেমন একটা আসতেছে, তখন আমি উইন্ডো খোলার পর দেখলাম যে এখানে আগুনের অনুভব। তখন বাইরে হইলাম, বাইরে দেখলাম যে এখানে প্রায় 30-40টার মতন উপরে হবে ফায়ার ব্রিগেডের গাড়ি। এই বিল্ডিং এ কোনো বাংলাদেশি আছে কিনা আপনার কি মনে করেন? এটা নিয়ে তবে আমি এখন বর্তমান প্রেজেন্টে জানি, আমি এখানে এই এলাকাতে প্রায় 7 বছর। আমি জানতাম ওখানে 2টা বাঙালি ফ্যামিলি ছিল, তার এখন কোনো ওখানে আসছে কিনা, ওখান থেকে মুভ করছে সেটা বিষয়ে। আপনারা যে আশেপাশে আপনারা কি ধরনের আতঙ্কের মধ্যে আছেন এখন আতঙ্কে যেভাবে আছে, যেমন আমার আশেপাশে যেমন আরো 2 বিল্ডিং এর লোকজনদের ঘর থেকে পুলিশ সিকিউরিটির কারণে বাইরে করে দিয়েছে, যেখানে হয়তো যত আগুনের গোল্লা যাবে সেগুলোর জন্য হয়তো পুলিশ বাইরে করে দিয়েছে লোকজন, কারণ পুলিশ গ্রাউ দিয়ে রাখছে পুরো এলাকা। এই তো তারপরে ফায়ার সার্ভিস, ফায়ার কর্মীরা তো আসতেছে। দর্শক, আমাদের ঠিক যেমন জানিয়েছেন যে পুরো এলাকায় কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, যে পুরো এলাকাটা ঘিরে রেখেছে। আসলে ভবনটির শেষ অবস্থা কি হবে, এখন কিন্তু আগুন জ্বলছে, আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু আনা সম্ভব হয়নি। তবে এটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আগুন কতক্ষণে নিবে এবং মৃতের সংখ্যা কত হতে পারে সেটি এখনো সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না। আমরা যদি তথ্য পেলে আমরা আপনাদের জানিয়ে দিব। আমি ফিরে আসছি স্টুডিওতে। দর্শক, স্কাইপেতে আমরা সরাসরি যোগ দিয়েছিলাম আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের সঙ্গে। তিনি পশ্চিম লন্ডনে যেখানে বহুতল ভবনে আগুন লেগেছে সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত। চলে যাচ্ছি পরের খবরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার করেছেন ট্রাম্প নিযুক্ত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। মঙ্গলবার সিনেটের গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, ওয়াশিংটন ডিসি হোটেলে তার যে গোপন বৈঠকের কথা বলা হচ্ছে তা পুরোপুরি বানোয়াট। রাশিয়ার সঙ্গে তার কখনোই কোনো রকম ঘনিষ্ঠতা ছিল না বলেও দাবি করেন সেশনস। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার বেশ কিছু গোপন কথাবার্তা সম্পর্কে গোয়েন্দা কমিটি একাধিকবার প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি মার্কিন সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সেশনস।
রাশিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে কখনো সাক্ষাৎ কিংবা কথোপকথন কিছুই হয়নি বলে জানান তিনি। এ প্রশ্নের জবাবে এফবিআই এর নতুন পরিচালক রবার্ট মুলারের প্রতি আস্থা রাখেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। বরখাস্তকৃত এফবিআই প্রধান জেমস কোমি গত বৃহস্পতিবার সিনেট কমিটিতে বক্তব্য দেওয়ার প্রেক্ষিতেই এই কমিটির মুখোমুখি হলেন সেশনস। ঈদের প্রায় 2 সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বিমানের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশি যাত্রীরা। ট্রাভেলস অফিসগুলোতেও খোঁজ নিয়ে কোনো টিকিট মেলেনি। এ পরিস্থিতিতে সৌদি আরবের বিমানের টিকিট সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের। আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো রিপোর্ট। প্রতি ঈদেই ছুটি নিয়ে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন সৌদি প্রবাসীরা। এবারও ঘরমুখো প্রবাসী বাংলাদেশিরা রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বাংলাদেশ বিমানের টিকিটের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিসে খোঁজ নেন। রমজানের শুরুতে বিমানের প্রতিদিনের ফ্লাইটের সব ক্লাসের টিকিট থাকলেও 12ই রমজান অর্থাৎ 8 থেকে 24শে জুনের ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি বিজনেস ক্লাসের টিকিটও পর্যাপ্ত না থাকায় অসংখ্য প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অভিযোগ সিন্ডিকেটের কারণেই বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিটের জন্য আসছি, কিন্তু বাংলাদেশ বিমানে আজকে থেকে ঈদ পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। 10-15টা দোকান করছি, বাংলাদেশ বিমানের টিকিট নাই। টিকিট সংকটের বিষয়ে বিমানের রিজিওনাল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। সিন্ডিকেট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? যে কয়েকটা এজেন্সি মিলা তারা নিজেরা ওই সিট কি ধরে রাখার কোনো ক্ষমতা আছে কারো? এটা তো অটোমেটিক আপনারা হয়তো 1-2 দিনে একটা টাইম লিমিট দিবে, কম্পিউটার থেকে দিচ্ছে। সিস্টেমকে অ্যাবিউজ করে যদি কিছু করতে পারেন, এটা মানে কারোই তো কিছু করার নেই। এদিকে সিন্ডিকেটের কারণে টিকিট উধাও হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ট্রাভেল ব্যবসায়ীরা। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানি না কেন এমন হচ্ছে, কোনো সিন্ডিকেট কিনা বা প্রবাসীরা যারা আছে ওরা বলতেছে এটা নিশ্চয় একটা সিন্ডিকেট, এবং আমরাও এমন কিছু মনে করছি যে হঠাৎ করে এরকম হবে কেন। যদি এভাবে সিন্ডিকেট করা হয় তাহলে বিমান ভবিষ্যতে বিমানে চড়া থেকে প্রবাসী যারা আছে এরা ছড়িয়ে যাবে। বিমানের সৌদি আরব থেকে আসা অন্য রুটের ফ্লাইটও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। প্রতিদিন রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটে গড়ে প্রায় 838 জন যাত্রী দেশে ভ্রমণ করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারতের গুজরাটে চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার সুরাটের বান্দা টু জয়পুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানান ধর্ষণের শিকার হওয়া ওই নারী। মধ্যবয়সী ওই নারী জানান, বিনা টিকিটে ট্রেনে উঠে পড়লে ট্রেনের এক কর্মকর্তা তাকে ভয় ভীতি দেখায় এবং ধর্ষণ করে। এরপর তাকে হুমকি দেওয়া হয়, এ কথা প্রকাশ করলে তাকে গণধর্ষণ করা হবে। এ ঘটনার পর আজহার খান নামের ওই ধর্ষক ট্রেন কর্মকর্তার নামে এফআইআর দায়ের করলে পুলিশ তাকে আটক করে। ভারতে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর আগে 2012 সালে নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় এক নারী, যে ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল গোটা ভারত। পাপুয়া নিউগিনির মানুষ দ্বীপে আটকে থাকা শরণার্থীদের জন্য $5.30 লাখ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় সরকার। 2012 থেকে 2016 সাল পর্যন্ত দ্বীপটিতে আটকে পড়া শরণার্থীদের মধ্যে অন্তত 2000 জন অভিযোগ করেন তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। নৌযানে করে শরণার্থী বা আশ্রয় প্রত্যাশীরা অস্ট্রেলীয় উপকূলে পৌঁছালে দেশটির সরকার তাদের ঢুকতে না দিয়ে জোর করে পাপুয়া নিউগিনি এবং নাউরুর দ্বীপে পাঠিয়ে দিত। তাদের এ নীতি আন্তর্জাতিক বিশ্বের সমালোচনার মুখে পড়লেও তা গ্রাহ্য করেনি অস্ট্রেলীয় সরকার। বুধবার ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হওয়ার কথা রয়েছে। তবে শুনানি শুরুর আগে আইনজীবীরা অভিযোগকারীদের জানান সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেতন বাড়ানোর দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে কলম্বিয়ার হাজারো শিক্ষক। দেখে মনে হবে রাতের আধার ভেদ করে যেন বেরিয়ে এসেছে হাজারো আলোর শিখা। বিক্ষোভের ধরনটা একটু ভিন্ন রকমের হলেও রাজধানী বগোটায় মশাল জ্বালিয়ে এভাবেই বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো শিক্ষক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ব্যানার হাতে প্লাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। মশাল হাতে সরকার বিরোধী এ সমাবেশ চলে সারা রাত ব্যাপী। ভিন্নধর্মী এ বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজিত হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল অনেক নিরাপত্তা কর্মী। এ সময় বিক্ষোভকারীরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধের দাবি তোলেন, পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত বেতন বাড়ানোর দাবি জানান।
শান্তি চুক্তির শর্ত অনুযায়ী কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্ক এ পর্যন্ত তাদের 60% অস্ত্র জমা দিয়েছে। ফার্ক সদস্যদের আপত্তির কারণে এই অনুষ্ঠানের সরাসরি ভিডিও ধারণ করা হয়নি। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় বিদ্রোহী দলের সদস্যরা জাতিসংঘের নির্ধারিত ব্যক্তির কাছে অস্ত্র হস্তান্তর করছেন। এ উপলক্ষে দেশটির কাউকা এবং কালিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। তিনি আশাবাদী ফার্কের সদস্যরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শতভাগ অস্ত্র হস্তান্তর করবে। এর মধ্য দিয়ে দেশটিতে ফার্কের 52 বছরের বিদ্রোহের সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 14 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লন্ডনে 24 তলা ভবনের আগুন। নিহত অন্তত 6। বহু মানুষ নিখোঁজ, আহত অর্ধশত। আগামী সপ্তাহে ব্রেক্সিট আলোচনা শুরুর প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, মন্তব্য ম্যাক্রোর। উত্তর কোরিয়ার ব্যবসায়িক মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। 1.5 বছর ধরে আটক মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিল পিয়ংইয়ং। এবং প্রয়োজনে কাতারকে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিতে প্রস্তুত সৌদি আরব, জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সংকট সমাধানে ইতিবাচক অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।